আসসালামু আলাইকুম। ব্যাংক একীভূতকরণ, জোর করে ম্যারেজ বা মার্জার কোনোটাই ভালো নয়। এটা শওকত হোসেন মাসুমের একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট বা আর্টিকেল, যাই বলি না কেন। দর্শক, আমি কয়েকদিন থেকেই বলছিলাম যে যেভাবে ব্যাংকগুলোকে একীভূতকরণ করার পরিকল্পনা নিয়েছে, এটা একেবারেই অপরিকল্পিত একটি আয়োজন এবং এটি ব্যর্থ হবার সম্ভাবনা মোটামুটি ৮০ থেকে ৯০ ভাগ। ১০ ভাগ হয়তো সম্ভাবনা আছে, আমি জানি না। যারা ব্যাংক নিয়ে গবেষণা করেন, অর্থনীতি নিয়ে গবেষণা করেন, তারাও কিন্তু বলছেন যে এইভাবে ব্যাংকে ব্যাংকে মার্জ করে বা ব্যাংকে ব্যাংকে বিয়ে দিয়ে কোনো লাভ হয় না, বরং এটা ক্ষতি হয়। এটা জোর করে হয় না। একটা ব্যাংকের মালিক উদ্যোক্তারা তারা নিজেরা যদি আলাপ আলোচনা করে যদি মনে করে যে একীভূতকরণ করা, সেটা ভালো। আমরা বিশ্বের বহু বড় বড় কোম্পানি এরকম মার্জার হওয়া অথবা বড় কোম্পানির কাছে বিলীন হয়ে যাওয়া অথবা বিক্রি করে দেওয়া, এই ধরনের অনেক রকম বিষয় শুনেছি, কিন্তু সেটা একান্তই হচ্ছে তাদের নিজস্ব উদ্যোগে আয়োজনে। এটা জোর করে চাপিয়ে দেয়া নয়। যেমন জোর করে যদি বিয়ে দেওয়া হয় সেটা যেমন ভালো হয় না, তেমনি এই যে জোর করে মার্জার করা সেটাও ভালো না। এখন সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল ব্যাংকে লুটপাট, দুর্নীতি, অনিয়ম। এইটা নিয়ন্ত্রণ করার যে কর্তৃপক্ষ, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক সেটা না করে তারা কি করে দিচ্ছে, আচ্ছা লুটপাট করে ওটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আচ্ছা ওটাকে নিয়ে একটা বড় ব্যাংকের মধ্যে ঢুকাই দিলাম। তো বড় ব্যাংকের মধ্যে ঢুকাই দেওয়া মানে কি, সেই বড় ব্যাংকের মালিক টালিক সহ যারা যারা অভিযুক্ত যে কর্মকর্তা কর্মচারী যারাই থাক না কেন, সব ঢুকে যাচ্ছে। তাহলে যারা ভালো ব্যাংক, তারা কি ওই খারাপ মালিক, খারাপ স্টাফ এদেরকে নিতে চাইবে? তাদের মনোভাব কি হবে? আর যেই ছোট ছোট প্রতিষ্ঠানে বা যারা ক্ষতিগ্রস্ত, সেসবের যেই জনবল জনশক্তি, তাদের কি? তারাও তো চায় যে এই ধরনের লুটপাট অনিয়ম মালিকরা যেভাবে করছে সেটা যাতে বন্ধ হোক। তাহলে ওই পথে না গিয়ে কেন এই মার্জার করার একটা পরিকল্পনা করা হলো? এটা কি কোনো ব্যাংক দুটা মিললে কি শক্তিশালী হয়? দুটা মিললে তো আরো ক্ষতিও হতে পারে, তাই না? তো সেটাই আমি দেখছি যে এই লেখার মধ্যে আমি যে কথাগুলি গত বেশ কিছুদিন থেকে বলে আসছিলাম, শওকত হোসেন মাসুম কিন্তু ঠিক সেই কথাই বলেছে। ব্যাংক খাতের সংকট সামাল দিতে সরকার ব্যাংক একীভূতকরণের পথে হাঁটছে, কিন্তু একীভূত করাই কি একমাত্র সমাধান? সংকটে থাকা ব্যাংকের খারাপ সম্পদ ও খেলাপি ঋণের কি হবে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হলো, তাদের কি কোনো শাস্তি হবে না? প্রাসঙ্গিক। এখন পর্যন্ত এসব প্রশ্নের কোনো উত্তর নেই। অন্য দেশের উদাহরণ থেকে বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণের যে ফলাফল কি হতে পারে সেটা নিয়ে বিশ্লেষণ করছে। এবং এখানে দেখেন যে ব্যাংকের নাম এক্সিম পদ্মা, 14 মার্চ একীভূতকরণের সিদ্ধান্ত। সোনালী ব্যাংক BDBL 3রা এপ্রিল, কৃষি ব্যাংক রাকাব হচ্ছে 3রা এপ্রিল, সিটি ব্যাংক বেসিক 8ই এপ্রিল, UCB ন্যাশনাল 9ই এপ্রিল। এইভাবে হচ্ছে একটা শিডিউল করা হয়েছে। তো বিয়ের মধ্যে সবচেয়ে খারাপ যেমন জোরপূর্বক বিয়ে, মার্জারের ক্ষেত্রেও তাই। এখানে পছন্দের স্বাধীনতা বলে কিছু নেই। দেশে এখন ব্যাংক একীভূত করার প্রয়োজনীয়তা নেই সেটা কেউ বলছে না, তবে তা হতে হবে সামগ্রিক পরিকল্পনার অংশ। বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ তখনই সফল হবে যখন তার সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আসবে। দেখেন, ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইম 2018 সালে ব্যাংক পতনের জন্য কতজনের শাস্তি হয়েছে তা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিল। তাতে দেখা গেছে বিভিন্ন দেশের 47 জন শীর্ষ ব্যাংক কর্মকর্তা তখন জেলে ছিলেন। আর 2023 সালে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ব্যাংক সিলিকন ভ্যালি পতনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাংক পতনের জন্য দায়ী ব্যক্তিদের আরো কিভাবে শাস্তি দেওয়া যায় সেই আইন করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন। তাহলে যেখানে সমস্যা সেখানে হাত না দিয়ে আপনি সেটাকে বাইপাস করে অন্যভাবে সমাধান করছেন। এখানে অন্যভাবে সমাধান করার কোনো রাস্তা নেই। কিভাবে ব্যাংকের জমানো আমানত জনগণের, সেটা কিভাবে উঠানো হলো, কোথায় বিলি করা হলো, সেটা কি বৈধভাবে কিনা এবং সেটি আদায়যোগ্য কিনা,
সেই বিষয়গুলো যদি সমাধান না করা হয়, আপনি এই যেভাবে সমাধানের মানে পথ বেছে নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা দিয়ে কোনোদিনও সমাধান হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।